এবারের টি-20 বিশ্বকাপে হয়তো দেখা যাবে না চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের ম্যাচ। হ্যাঁ, এই প্রথমবার এই আশঙ্কা তৈরি হয়েছে, কারণ পাকিস্তান ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের দাবি না মানলে তারাও বিশ্বকাপ না খেলার মতো সিদ্ধান্ত পুনঃবিবেচনা করতে পারে। একটা ভারত পাকিস্তান ম্যাচ মানে শুধুমাত্র ক্রিকেট নয়, বরং এর মানে হচ্ছে হাজার হাজার কোটি টাকার রেভিনিউ, মানে বিশ্বকাপের সবচাইতে উত্তেজনাময় বড় আকর্ষণের খেলা। আর সেই ম্যাচটাই যদি না থাকে তাহলে প্রশ্ন ভয়ঙ্কর, আইসিসি কত বড় ক্ষতির মুখে। আর সবচেয়ে চমকপ্রদ বিষয়, এই গোটা অচলাবস্থা শুরু একটা মুস্তাফিজ ইস্যু থেকে, একজন ক্রিকেটার, আর তারই জেরে আইসিসি কে কি এবার এমন খেসারত দিতে হবে যার দাগ থেকে যাবে বিশ্বকাপের ইতিহাসে? প্রিয় দর্শক, আজকে প্রাসঙ্গিক প্রসঙ্গের এই আলোচনায় আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজবার চেষ্টা করব। প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে রয়েছেন আলোচক বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস কসাই। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। গত কয়েক ঘন্টা ধরে প্রতি ঘন্টায় বিভিন্ন রকমের আপডেট আমাদের কাছে আসছিল, কিন্তু অফিসিয়াল কোনো তথ্য, অফিসিয়াল কোনো প্রেস নোট আইসিসির পক্ষ থেকে এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের কাছে পৌঁছচ্ছে না। আইসিসির এই নীরব ভূমিকা কি ইঙ্গিত করছে? এদিকে তো গোটা বিষয়টি নিয়ে একটু হুলস্থুল পড়ে গিয়েছে। আসলে জানো তো, কার্বন কপি, কার্বনে যে লেখা হয় জানো তো, প্রথমে লেখা হয়, তারপরে কার্বন দিয়ে তলায় কার্বন কপি বেরিয়ে গেছে, কার্বন কপির ছবিটা বেরিয়ে গেছে। তখন আর অরিজিনালটা বার করতে অসুবিধা কোথায়? সেটা বার করা যায় না। কেন যায় না? যেহেতু কার্বনের কপিটা বেরিয়ে গেছে, লোকে তো জানছেই। এখন প্রশ্ন হচ্ছে যে এই ইস্যুটা কেন হলো? আমি এগোতেও পাচ্ছি না, আমি পিছোতেও পাচ্ছি না। বাংলাদেশ তো প্রথমেই বলে দেয়নি যে আমরা খেলবো না নিরাপত্তার কারণে। বাংলাদেশের কাছে কোনো ইনপুট ছিল। প্রথম ইনপুটটা কি? মুস্তাফিজুর ইস্যু। দ্বিতীয় ইনপুটটা কি? আইসিসির তরফ থেকে যারা নিরাপত্তা রিসার্চ করে যারা রিপোর্ট দেয়, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো, তারা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে আইসিসি যা জানিয়েছে। বিষয়টা হচ্ছে সেটা থেকে টোটাল ব্যাপারটা নিরাপত্তা সংক্রান্ত একটা ব্যাপার বাংলাদেশের কাছে কিন্তু একটা স্ট্যান্ড পয়েন্ট হয়ে গেছে। প্রথমে হচ্ছে মুস্তাফিজুরকে বাদ দেওয়া। এখন মুস্তাফিজুর ইস্যুকে যদি নিরাপত্তার খাতিরে বাদ দেওয়া হয়, আমি যদি ধরেও নিই, তাহলে বাংলাদেশ সেই যে স্ট্যান্ড পয়েন্টটা নিচ্ছে সেটা কারেক্ট। তারপরে আইসিসির থেকে তরফ থেকে যে চিঠি গেছে সেখানে মুস্তাফিজের উল্লেখ না থাকলেও তারা যা চিঠিতে জানিয়েছিল, যেটা আমরা জানতে পেরেছি মিডিয়া সূত্রে, যে তাদের যে নিরাপত্তা সংক্রান্ত ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো যারা নিরাপত্তা স্ট্র্যাটেজিটা দেখেন, রিপোর্টটা পেশ করেন, সেখানে একটা আতঙ্কের বাতাবরণ ছিল। নিরাপত্তা, দর্শকদের নিরাপত্তা, সাংবাদিকদের নিরাপত্তা, সার্বিকভাবে নিরাপত্তার প্রশ্নটা উঠে এসেছে। আমি ধরে নিচ্ছি আইসিসি অবশ্যই এমন একটা সংস্থা যেখানে ভারত খেলবে, বাংলাদেশ খেলবে, শ্রীলঙ্কা খেলবে, অন্যান্য দেশ খেলবে, এক একটা দেশ গিয়ে খেলবে, নিরাপত্তাটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত। বাংলাদেশ সেই নিরাপত্তাটা আশঙ্কা করে তারা স্ট্যান্ড পয়েন্টে রয়েছে। আর প্রশ্ন হচ্ছে যে পরীক্ষায় বসার আগেই রেজাল্ট বেরিয়ে গেল, পরীক্ষায় বসলো না, কিন্তু মুস্তাফিজুরকে বাদ দেওয়া হচ্ছে। মুস্তাফিজুরের সঙ্গে ভারতের নাইট রাইডার্সের চুক্তি হয়েছে আইপিএল এ খেলার জন্য। বিষয়টি কিন্তু সেই জায়গাতে নেই, বিষয়টি আরো বড় আমি জায়গায়। বলছি বিষয়টা হচ্ছে যে এখন প্রসঙ্গটা হচ্ছে মুস্তাফিজের ইস্যুটাকে কিন্তু সবচেয়ে বড় কেন্দ্রীভূত করে বিষয়টাকে সঞ্চারিত হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু মুস্তাফিজুরকে যখন আমি চুক্তি করে নিলাম, তাকে আমি বাদ দিতে যাচ্ছি, সে বাদ দেওয়ার কারণটা যদি বলি ওর নিরাপত্তার খাতিরে ভেবে, তাহলে তো ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক খারাপ হওয়ার কথা না। আজকে আমাদের দেশের একটা প্লেয়ার, সৌরভ গাঙ্গুলি হোক, সচিন তেন্ডুলকার হোক, সে বাংলাদেশে কোনো একটা কারণে যাচ্ছে, বাংলাদেশের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো উনি এখন এই মুহূর্তে আসলে ওনার নিরাপত্তার আমরা একটা অভাব বোধ করছি, আমাদের কাছে ইন্টেলিজেন্সের রিপোর্ট আছে, তাহলে তো ব্যাপারটা সম্পর্কটা জায়গাটা ভালো হওয়ার কথা, তাই নয় কি? তো সেই জায়গা থেকে জিনিসটা এমন ভাবে ইমপ্লিমেন্টেশনটা হলো, তাতে দেখা যাচ্ছে একটা শত্রুতা, একটা বিরাগ, একটা বিদ্বেষ। এটা কেন হবে না? এর মধ্যে দেখো, এর মধ্যে আয়ারল্যান্ড ঢুকে গেল এবং বলা হচ্ছে আয়ারল্যান্ড প্রথমে রাজি ছিল যে গ্রুপ চেঞ্জ করার জন্য, তারা বি থেকে সি তে আসতে চেয়েছিল, এবং পরে বলা হলো বিভিন্ন গণমাধ্যমে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো যে আমাদের ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে নাকি 2 মিলিয়নের একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে আয়ারল্যান্ডের সঙ্গে বিশেষভাবে দুটো ম্যাচ হবে, এবং সেই $2 মিলিয়ন কারণে তারা শেষ মুহূর্তে বাংলাদেশের সঙ্গে গ্রুপ চেঞ্জ
করতে আবার নিমরাজি বা সরাসরি অস্বীকার করেছে। আবার ঢুকে গেল পিসিবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড। গত দুদিন যাবৎ বিষয়টি চর্চিত ছিল এবং আজকে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে পরিষ্কারভাবে যে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও সুপার তার প্রতিবেদনে বলা হয়েছে ভারতে দল না পাঠানোর ব্যাপারে বিসিবির সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পিসিবি। বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক এবং বৈধ বলেও তারা অভিহিত করেছে। এই যে এখন এই মুহূর্তে বড় প্রশ্ন এসছে, ধরো দেখো বাংলাদেশ অবশ্যই 20টি দলের মধ্যে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী দেশ, নিঃসন্দেহে কোনোভাবেই তাদেরকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। কিন্তু বড় প্রশ্নের বিষয় যেটি সামনে এসেছে, যদি ধরো তর্কের খাতিরে, কারণ দেখো 2024-এর 5 আগস্টের পর থেকে বাংলাদেশের ঘনিষ্ঠতম বন্ধু বলতে কিন্তু এখন পাকিস্তান। এটাকে কিন্তু কোনোভাবেই তুমি যে ন্যারেটিভসেই আমার এই বক্তব্যকে তুমি দেখো না কেন, কিন্তু বাস্তবতা হচ্ছে পাকিস্তানের সঙ্গে তাদের একটা ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে পাকিস্তান যদি সত্যিকার অর্থে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসির এই টি-20 বিশ্বকাপ থেকে সত্যিকার অর্থে যদি ধরে নেওয়া যাক যে সরে দাঁড়ায়, তবে টি-20 বিশ্বকাপ আইসিসির যেটা অন্যতম রেভিনিউ আর্ন করার একটি জায়গা, সেখানে এই চির প্রতিদ্বন্দ্বী দুটো দেশের খেলা না হলে আইসিসির তো এই পুরো উদ্যোগটাই জলে। দেখো, আমি তোমাকে পয়েন্ট টু পয়েন্ট দু একটা কথা বলি। না আগে সেটা বলো, আগে হচ্ছে এইটাকে একটু বলো। আমি বলি বিষয়টা হচ্ছে এরকম যে আমি একটা নিমন্ত্রণ বাড়িতে যাব, আমি ভালোবাসি মাটন বিরিয়ানি চিকেন চাপ খেতে, আমি গিয়ে শুনলাম মাটন বিরিয়ানি চিকেন চাপটাই হয়নি, কেমন লাগবে তোমার? তা এই জাতীয় টি-20 খেলায় ভারত পাকিস্তানের খেলার যে হাইটটা যে জায়গায় ওঠে, আজকে এই জটিলতার কারণে যদি পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়ায়, তুমি বলছো 2024-এর 5ই আগস্টের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্কের বাতাবরণ তৈরি হয়েছে, আমি তোমার সঙ্গে সহমত। এবার প্রশ্ন হচ্ছে আজকে এই ঘটনা, এই টি-20 বিশ্বকাপকে নিয়ে বিসিবি, বিসিসিআই আর আইসিসির সঙ্গে যে পরিবেশ তৈরি হয়েছে, বাংলাদেশ থেকে ভারতে খেলতে আসতে চাইছে না বাংলাদেশের ক্রিকেটাররা, এই বিষয়টা যদি বাংলাদেশের অন্য কোনো দেশের সঙ্গে হতো, আমার দৃঢ় বিশ্বাস ভারতও বাংলাদেশের পাশে দাঁড়াতো, এটা আমি মনে করি। কিন্তু সমস্যাটা হয়েছে কোথায়? সমস্যা একটা মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে, সেটা পরবর্তী সময় নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা, পরবর্তী সময় পররাষ্ট্র উপদেষ্টা, তারা তাদের স্ট্যান্ড পয়েন্ট জানিয়ে দিল। যাব করে যাচ্ছি না করে গিয়ে বৈঠক হলো, বৈঠকে একটা ভিসা সমস্যা হলো, জটিলতাটা বাড়লো, প্রস্তাব নিয়ে গেল ক্রাইসিস ম্যানেজার, আয়ারল্যান্ড বেঁকে বসলো, এখন পাকিস্তান বেঁকে বসেছে। তার আইসিসির ভুলটা, আইসিসি যাদেরকে নিয়ে কাজটা করবে তারা প্রত্যেকে এখন এই জায়গা থেকে বেঁকে বসছে। আইসিসির ভুল না ঠিক আমরা একটা বিচার বিশ্লেষণ করব না, কিন্তু ঘটনার পরম্পরাটা তো তুলে ধরতে পারি। নিরাপত্তার প্রশ্নে যদি সুর বিষয়টা হয়, তাহলে ভারতের আইসিসি কেন পরিষ্কার ভাবে জানিয়ে দিল না? তাহলে তো এতে বাদ দেওয়ার প্রশ্নটা বিসিসিআই যদি নিরাপত্তার প্রশ্নে বলে, তাহলে বিসিসিআই তো বলতে পারতো মুস্তাফিজের মতন প্লেয়ার আমরা একটা নিরাপত্তা বোধ করছি, ইন্টেলিজেন্স থেকে আমাদের খবর আছে, তাহলে তো বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা ভালো হতো। আগে বাদ দেওয়া, পরে উজ্জ্বল পিছনে ব্যাকগ্রাউন্ডের নিরাপত্তা, সেই জন্য এরা বেঁকে বসেছে। আজকে এখন কিন্তু আলোচনার বিষয়, এই মুহূর্তে তুমুল চর্চিত বিষয় কিন্তু আর এই বাংলাদেশে আয়ারল্যান্ড বেঁকে বসেছে, আয়ারল্যান্ডকে প্রস্তাব দেওয়ার পরে আয়ারল্যান্ড বেঁকে বসেছে, পাকিস্তান বলছে খেলবে না। পাকিস্তান ইন্ডিয়ার যদি খেলা না হয়, এত পুরো মাঠে মারা যাবে। হ্যাঁ, আমি তোমাকে একটু বলছি, একটু ব্রিফ করছি। দেখো, এটা খোলাখুলি যদি বলা হয়, তাহলে টি-20 বিশ্বকাপ এখনো কিন্তু বাতিলের মুখে এমনটি বলছি না, তবে একটা গভীর অনিশ্চয়তার মধ্যে ঢুকে পড়েছে। কারণ একসঙ্গে 3টে জিনিস হয়েছে পরমাশিস। প্রথমত, বাংলাদেশ স্পষ্ট বলছে যে ভারতে তারা খেলবে না। পাকিস্তান বলছে বাংলাদেশের দাবি না মানলে তারাও সিদ্ধান্ত পুনঃবিবেচনা করবে। সময়সূচি, টিকিট বিক্রি, ব্রডকাস্ট প্ল্যান সবই প্রায় চূড়ান্ত। এই জায়গায় এসে যদি সত্যি এই দুটো সদস্য দেশ সরে যায়, তাহলে সেটা শুধু কূটনৈতিক সংকট তার মধ্যেই থাকবে না, বরং টুর্নামেন্টের কাঠামোগত ধাক্কা, বিশেষ করে পাকিস্তান না খেললে বিশ্বকাপের আকর্ষণীয় এক ধাক্কায় অনেকটা পড়ে যাবে। এটাকে মানে আইসিসির কাছে এখন মনে হচ্ছে আইসিসির কাছে ক্রাইসিস ম্যানেজার পাঠানো উচিত। টি-20 বিশ্বকাপ নেই, ক্রাইসিস তৈরি হতে যাচ্ছে। এই ক্রাইসিস ম্যানেজার কে পাঠাবে? বাংলাদেশ? পাকিস্তান? আমি কথার কথা বলছি, আমি পাল্টা দিচ্ছি। যে ক্রাইসিস ম্যানেজারকে পাঠিয়েছিল আস্থা ফেরাতে, এখন টি-20 বিশ্বকাপ নিয়ে যে ক্রাইসিস শুরু হয়েছে, তাকে এখন সামাল দেবে কারা? এই অনিশ্চয়তার জায়গাটা, এই সংকটটা কেন তৈরি হলো? আমার প্রশ্নটা এখানে। কার ভুল, কার দোষ আমার দেখার দরকার নেই। আয়োজককে এখানে অনেক সঠিক সিদ্ধান্ত,
সঠিক পদক্ষেপ নিতে হবে। আমি যদি ধরে নিই নিরাপত্তার প্রশ্নে, সেটা খোলসা করা হলো না কেন পরিষ্কার করে? বিসিসিআই এটা কি করে করলো মুস্তাফিজের ইস্যুতে? কি কারণ? নিরাপত্তা। আগে বললেই তো পারতো। বারবার যে আমি কথাটা বলছি, আজকে না, ক্রিকেট সেতু বন্ধন করে, আজকে ক্রিকেট সম্পর্ক গড়ে তোলে, আজকে ক্রিকেটকে ইস্যু করে সম্পর্ক ভাঙতে যাচ্ছে, তাহলে দায় কার ঘাড়ে যাবে? ধরে নিচ্ছি বাংলাদেশে সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছে, বাংলাদেশ থেকে বলা হচ্ছে ইন্ডিয়াতে সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছে। এটা তো সরকারি পর্যায়ে আলোচনার বিষয়। তার জন্য বিদেশ মন্ত্রক আছে, পররাষ্ট্র মন্ত্রক আছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে, ও দেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আছে, এতগুলো রাজনৈতিক দায়িত্ববান রাজনৈতিক দল আছে, সবার সঙ্গে সবার সংযোগ রয়েছে। তো তাহলে কি এইখানে আইসিসির একটা পরিষ্কার স্ট্যান্ড পয়েন্ট থাকা উচিত ছিল না? যারা কন্ট্রোল করে বিসিসিআই কে, যারা কন্ট্রোল করে বিসিবি কে, যারা কন্ট্রোল করবে পিসিবি কে, আজকে পাকিস্তান এই কথা বলছে কেন? ক্রিকেটকে কেন্দ্র করে একটা ধর্ম সংকট চলে আসছে কেন? পরমাশিস, আমরা যদি ধরে নিই যে পাকিস্তান ভারতের এই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাচটা যদি কোনো কারণে ভেস্তে যায়, তাহলে কি পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে তোমার ধারণা আছে? আমি তোমাকে একটু শেয়ার করছি, মানে কোন কোন জায়গা থেকে ধস নামবে। এখানে সংখ্যাটা বুঝতে হবে পরমাশিস। একটা টি-20 বিশ্বকাপ থেকে আইসিসি সাধারণত ব্রডকাস্টিং রাইটস, স্পন্সরশিপ, বিজ্ঞাপন ও ভিউয়ারশিপ সব মিলিয়ে প্রায় গড়ে 500 থেকে 700 মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ আয় করে। তুমি বিষয়টি ক্যালকুলেটরে ধরবে কিনা জায়গাটা, সেটা একটা বড় বিষয়। 500 থেকে 700 মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ আয় করে, আর এই আয়ের বড় অংশ আসে দক্ষিণ এশিয়ার দর্শক বাজার থেকে। তার মানে তুমি কোনোভাবেই বাংলাদেশকে যদি বাদ দাও, ধরে নাও বাংলাদেশকে যদি বাদ দাও, তবু বাংলাদেশের যে ক্রিকেট ভক্ত তারা যদি কোনো কারণে দর্শক এই আইসিসির খেলা না দেখে, তাহলে কিন্তু বিজ্ঞাপনের বাজারটা কার্যত একটা বিশাল সংখ্যক ধস নামবে গেল। 2, তাহলে আর পাকিস্তান মানে হচ্ছে যে 24 কোটি বেশি দর্শক। ভারত পাকিস্তান ম্যাচ সর্বোচ্চ টিআরপিতে থাকে এবং এঙ্গেজমেন্ট সর্বোচ্চ থাকে, সবচেয়ে দামি স্পন্সর প্যাকেজ বিক্রি হয়। এটা জাস্ট একটা যদি আনুমানিক হিসেব করে যদি আমি দর্শকদের সামনে তুলে ধরি, যে পাকিস্তান সরে গেলে আইসিসির সম্ভাব্য আয়ের অন্তত পক্ষে 15 থেকে 20% ঝুঁকিতে পড়বে। এটা একেবারেই পরিষ্কার করে একটা আশঙ্কা করা যেতে পারে। এটা প্রায় যদি আমি হিসেব করি যে সংখ্যাটা কত, তাহলে কমপক্ষে 1000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। এটা শুধু একটা টাকা নয়, বরং একেবারে টাকার সঙ্গে রয়েছে একটা ব্র্যান্ড ভ্যালু, আস্থা এবং ভবিষ্যৎ চুক্তির প্রশ্ন। কারণ একটি ম্যাচ, তারা আন্তর্জাতিক একটি আসর, সেই আসর থেকে যদি একটা বড় শক্তিশালী দল বা ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দল সরে যায়, তাহলে এই আইসিসির টি-20 যে ব্র্যান্ডের ভ্যালু, সেই ভ্যালু কমবে এবং দর্শকদের আস্থা এটা কমবে, এবং আস্থা ভ্যালু কমে গেলে দর্শকরা আর টি-20 ম্যাচগুলোতে দর্শকরা আবার ফিরবেন না। সুতরাং এই টি-20 থেকে যে এত কোটি কোটি টাকার রোজগার, সেই রোজগারের ভবিষ্যৎও কিন্তু অনিশ্চিত হয়ে পড়ে। কিভাবে দেখছো বিষয়টি? বিষয়টা তো যেটা তুমি বললে, এটা তো পুরো বাস্তবতা, এটা তো পুরো বাস্তবতা। এই যে লস হতে যাচ্ছে বা লস হতে পারে, এই জন্যই তো আইসিসি ক্রাইসিস ম্যানেজার বাংলাদেশে ছুটে যাচ্ছে, তাই না? এর বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ ফল, বাণিজ্যিক ঘাটতি, কি হবে ক্ষতি, সেটা তারা জানে ভালো করে। এখন ভুলটা হয়ে গেছে, এখন ভুল আইসিসি, ভুল বিসিসিআই। আইসিসির পরে আমাদের ভুল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভুলটা আগে বেশি, এবং তারপরে আমাদের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, কন্ট্রোল বোর্ড, তারা বিষয়টা নজর দিলে ঠিকঠাক করে ব্যবস্থাপনা সিস্টেমে কোনটা আগে করব আর কোনটা পরে করব, কোনটা কিভাবে বলবো, এটা আমার ধারণা। ওখানে আরো বড় বিশেষজ্ঞরা রয়েছে ঠিকই, কিন্তু বিশেষজ্ঞরা যাই থাকুক, সংকট তো তৈরি হয়েছে। যে টি-20 বিশ্বকাপ 2024-এর 5ই আগস্টের পর বাংলাদেশের সঙ্গে ভারতের যেটুকু যে সম্পর্কে টানাপোড়েন হয়েছে, এই খেলাকে কেন্দ্র করে হয়তো বিষয়টা আমরা আগেও দেখেছি। কলকাতা মাঠে যখন বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা ইডেনে খেলতে এসছেন, দর্শকরা এসছেন, কলকাতার দর্শকরা বাংলাদেশের ক্রিকেটারদের পক্ষে ছিল। আর একটা সুযোগ ছিল, সেই সুযোগটা কোনো পরিচালনার ঘাটতি বলবো, নিরপেক্ষতার প্রশ্নে কথা বলবো, এরকম একটা জলঘোলা পরিস্থিতি তৈরি হলো। প্রথমে বিসিসিআই খেলা, বিসিসিআই এর সঙ্গে বাংলাদেশের বিসিবি, তারপর আইসিসি যুক্ত হলো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানালো তাদের আত্মগরিমার কথা, তাদের সেন্টিমেন্টের কথা জানালো, তারা স্ট্যান্ড পয়েন্টে চলে গেল। এই জলটা গড়ালো কোত্থেকে? এক মুস্তাফিজ ইস্যুতেই তো এই জলটা গড়ালো, তাই না? আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে আজকের বিশ্লেষণ।
আজকের এই বিশ্লেষণের কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত, সেটি আপনারা মন্তব্যের কলামে লিখুন। আর একই সঙ্গে এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করবেন। আর আজকে চ্যানেলটিতে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করবেন। আর আমরা প্রতিদিনকার মতো আমাদের ভিডিও প্রথমে ইউটিউব এবং পরে ফেসবুকে আপলোড করে দেখার আমন্ত্রণ রইল। পরমাশিস, বলছিলাম যে এই যে জল গড়ালো, এই জল গড়ানোর কারণ তো এক মুস্তাফিজ ইস্যুতেই, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে এই দেখো, সব মুস্তাফিজুর ইস্যুটা এখানে, যেটা আমি আজকে সকালবেলাতেও পত্রপত্রিকায় দেখছিলাম, যে মুস্তাফিজুর ইস্যুটাতে যদি নিরাপত্তার প্রশ্নে হয়, যেটা আমি বারবার বলছি, সে দেশের একজন অত বড় নামী প্লেয়ার, যাকে 9 কোটি টাকায় বোধহয় ডিল হয়েছিল, সেই প্লেয়ারের নিরাপত্তা যদি কলকাতায় এখানে বিঘ্নিত হতে পারে, সেটা যদি আগাম জানিয়ে দেওয়া হতো। বাদ দিয়ে বলা, আবার কোথাও কোথাও কোনো জার্নালে দেখতে পেলাম, খবর কাগজে দেখতে পেলাম যে বাংলাদেশে সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছে বলে মুস্তাফিজুরকে বাদ দেওয়া হচ্ছে। এটা তো আরো আগুনে ঘি ঢালার গল্প। ক্রিকেট পরিচালনায়, ক্রিকেট উৎসবে, ক্রিকেটের ব্যবস্থাপনায়, এই জাতীয় খেলায় এই জাতীয় প্রশ্ন উঠে আসছে কেন? এগুলো তো অনাকাঙ্ক্ষিত। বাংলাদেশে যদি সংখ্যালঘুরা নিপীড়িত হয়, ভারত সরকার সেটা দেখবে, তাদের জানাবে, পররাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক উষ্ম প্রকাশ করবে, আলাপ আলোচনা চলবে। আবার এখানেও যদি কিছু হয়, বাংলাদেশের তরফ থেকে এখানেও সেটা হবে। পরমাশিস, বারবারই তুমি বললে দেখে আমি বলতে হচ্ছে, কারণ আমি খুব ভীষণভাবে সচেতনভাবে এই শব্দটি এবং এই বিষয়টি আমি চাই যে আমার ব্যক্তিগতভাবে ভীষণভাবে কষ্ট হয় এবং আমার আপত্তি থাকে যে বারবারই বিষয়টি কোনো দেশের সংখ্যালঘুদের বিষয়ে এইভাবে কথা। সংখ্যালঘু, আমার তোমার কাছে প্রশ্ন, যদিও এই বিষয়ের বাইরে, সংখ্যালঘু কি শুধু ধর্মীয় সংখ্যালঘু হয়? তোমার মত, পথ, চিন্তা, চেতনা, স্বাধীনতায়, মননে, আমি সৃষ্টিশীলতায়। তো এগুলো বিশ্বাসই করি না। আমার প্রশ্নটা শেষ করতে দাও। আমি বলছি যে সংখ্যালঘু কি তারা নয়? আমি একটি ভালো কাজ করতে গেলে সমাজের অধিকাংশ লোকই সেই কাজগুলোকে বাধা দিচ্ছে। আমি সংখ্যালঘু নই? একটা ভালো উদ্যোগের ক্ষেত্রে কতজন মানুষ সামনে এসে সেই উদ্যোগে হাতে হাত ধরে? তাহলে সেই উদ্যোগপতি সংখ্যালঘু নন? সেই সংখ্যালঘু কেন ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে কেন বারবার বলা হয়? আমি এটা জানি না। যাই হোক, এই প্রসঙ্গটি আমার মনে হয় যে যারা যেভাবে যে সংবাদ, এই শিরোনাম হোক, সেটা বাংলাদেশে হোক বা ভারতে হোক, আমরা সংখ্যালঘু বলতে শুধু এইটুকুন বুঝি যে কোনো ধর্ম নয়, সংখ্যালঘু মত, পথ, চিন্তা, চেতনা, প্রগতিশীলতা, নীতি আদর্শের ক্ষেত্রে সংখ্যালঘু বা সংখ্যাগুরু সেরকম ভাবে হবে। ধর্মীয় ভাবে আমার কাছে কোথাও সংখ্যাগুরু বা সংখ্যা গরিষ্ঠ বা সংখ্যালঘু এরকম আমার কাছে মনে হয় না। যাই হোক, পরমাশিস, যে কথাটাই বলছিলাম যে এই সমস্ত কিছুর মূল মোস্তাফিজুর রহমান। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া হলো, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হলো, নিরাপত্তা ইস্যু তুলে ভারতে তারা খেলতে অস্বীকৃতি জানালো, আইসিসির সঙ্গে একের পর এক বৈঠক হলো, এখন পাকিস্তান পুরোপুরি বাংলাদেশের পাশে দাঁড়ালো। একজন ক্রিকেটার থেকে শুরু করে আজ পুরো বিশ্বকাপ এই মোস্তাফিজের জন্য প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। এটাই দেখিয়ে দিচ্ছে যে ক্রিকেটার শুধু কিন্তু খেলাতে নেই আর এখন পরমাশিস, এটা এখন রাজনীতি, কূটনীতি আর অর্থনীতির মিলন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। এক মোস্তাফিজ ইস্যু আজকে কিন্তু সেটা জানান দিল সবার সামনে। না, সবচাইতে যেটা বড় বিষয় হচ্ছে, এই ক্রিকেট দুনিয়ায় পরিচালনার ক্ষেত্রে বাদ দেওয়া, ঢোকানো, ক্রাইসিস ম্যানেজার পাঠানো, এই যে কার্যক্রম, এই যে কার্যকরিতা, যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে অশনি সংকেত দেখা যাচ্ছে, তার মধ্যেও কিন্তু ধর্মের রাজনীতি ঢুকে গেছে। এখনো সময় আছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্ট্রোল বোর্ড তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে, নিরপেক্ষতার সঙ্গে, পরিষ্কার দৃষ্টিভঙ্গি নিয়ে যদি বিষয়টাকে আরো যত্নবান হয়ে, আরো সজাগ হয়ে টি-20 বিশ্বকাপকে পরিচালিত করতে চায়। জানি না এখন আর সময় আছে কিনা। 7ই ফেব্রুয়ারি খেলা শুরু হওয়ার কথা। তারা নিজেরাই সংকটটা তৈরি করে ফেলেছে। যেভাবেই হোক, কোনটা আগে বলবো কোনটা পরে বলবো সেটার সঠিক বিশ্লেষণ মনে হয় তারা করেননি, হয়তো করেছে। যদি করে থাকেন তাহলে এটা হতো না। আর যদি তুমি বললে যে ধর্মের রাজনীতি ঢুকেছে, তাহলে এই চলমান যে সিরিজ, যে চলমান বিতর্কের ধর্মের রাজনীতি কারা ঢুকালেন? সংক্ষেপে বলো। দেখো, কারা ঢুকালো সেটা ডেফিনিট করে তো বলা যাবে না। আমাদের দেশের গণমাধ্যম বলছে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে, এই প্রসঙ্গে মিডিয়া বলছে যে এই কারণে ওরা এখানে আসলে নিরাপত্তার অভাব। আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রাইসিস যারা দেখেন নিরাপত্তার ব্যাপারটা, তাদের যারা স্ট্র্যাটেজিক্যালি রিপোর্ট পাঠিয়েছে। আমি ধরে নিলাম, আমার প্রশ্ন একটাই, কারণ এখানে দর্শকদের, আমাদের ভাস দর্শকদের হিসেবটা বলছি, কারণ দর্শকরা নিশ্চয়ই এই প্রশ্ন আমাদের কাছে তুলবেন যে পরমাশিস বাবু, আপনি যে বললেন ধর্মের রাজনীতিতে ক্রিকেট ঢুকিয়েছে, আমি
তোমার সঙ্গে একমত, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সম্ভবত, যদি ভুল না হয়ে থাকে, দীপু দাস হত্যাকাণ্ডের বিষয়টি এখানে মার্ক করা হচ্ছিল ভেবে, ঠিক আছে, তার জন্য যে এই পাল্টা হুমকি, দীপু দাসের বিষয়টি তো আর আইসিসি তে, আমাদের বিসিসিআই তে আসেনি, বা আইপিএল এ ঢোকেনি, বা বিশ্ব ক্রিকেট অঙ্গনে ঢোকেনি, সেটি তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ছিল। অভ্যন্তরীণ বা সংখ্যালঘু বা বাংলাদেশের একজন নাগরিকের এরকম একটি নির্মম ঘটনা ঘটেছে, যেটা নিয়ে আমরাও তীব্র নিন্দা জানিয়েছি, এবং আমার বিশ্বাস বাংলাদেশের অধিকাংশ মানুষই বিষয়টি সহজভাবে মেনে নেয়নি, তারাও বিষয়টি ধিক্কার জানিয়েছে। গেল, এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমাদের ভারতের মাটিতে দাঁড়িয়ে টেলিভিশন চ্যানেলগুলোতে বসে কয়েকজন একেবারে কোনো মত পথ ধর্মীয় আদর্শে দীক্ষিত কয়েকজন মানুষ বলে দিলেন যে দীপু দাস হচ্ছে কেন ওখানে, আমরা এখানে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে খেলতে দেব না। আমি বললাম দিস ইজ দ্য পয়েন্ট। এই ধর্মের রাজনীতিটা, ধর্মের এই যে মেরুকরণটা আমাদের দিক থেকে ঢুকেছে, পরমাশি সেটি স্বীকার করতে হবে। আমি ওইভাবে বলবো না, শোনো, আমি ওইভাবে কে কোন মিডিয়ায় বসে খেলতে দেব না, কে কি বললো, আমি তার কথা শুনবো না। এখানে দুটো জিনিস পয়েন্ট, একটা হচ্ছে সাবধানতা আর একটা হচ্ছে রিভেঞ্জ। মুস্তাফিজুরকে বাদ দেওয়া কি সাবধানতাকে অবলম্বন করে? সাবধানতাকে অবলম্বন করে যদি হয়, তাহলে তো প্রকাশ্যে সরকারের তরফ থেকে বলে দেওয়া যেতে পারে। বিসিসিআই বলতো, সরকারকেও ইনভলভ হতে হতো না। বিসিসিআই বলতো যে আমি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের থেকে একটা নিরাপত্তার আমি অভাব বোধ করছি, ঝুঁকি বোধ করছি, আমার মনে হয় মুস্তাফিজুরকে এখন আমাদের ইন্ডিয়া না আসাটা ভালো। মানে তুমি বলছো সম্পর্ক থাকতো, তুমি বলছো আইসিসি এটা বলে দিতে পারতো সরাসরি। আমি বলছি সেটাই, সেই পয়েন্টে আসছে। এবারে সেটা কি কারণে হয়েছে সেটা পরিষ্কার কোথাও নেই, কিন্তু মিডিয়া হাইট হচ্ছে রিভেঞ্জ। যারা বলছেন খেলতে দেবেন না, তারা কে? তারা কি বিসিসিআইয়ের লোক? তারা কি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের লোক, নাকি সরকারের লোক? এবং এখন তো আরো বড় জটিল হয়ে গেল, পাকিস্তান যদি না খেলতে আসে। সত্যিই ধরে নিলাম, আমি শেষ করব, আমি অনেকটা বড় হয়ে যাচ্ছে আলোচনা, আমি শেষ করব। দেখো, তুমি প্রশ্ন তুলেছো যে আইসিসি ক্লিয়ার করছে না, বা আসলে কোন প্রেক্ষাপটে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছিল, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এত বড় সংকট, এত বড় অর্থনৈতিক ঝুঁকি, কিন্তু আইসিসির পক্ষ থেকে কোনো জোরালো প্রেস কনফারেন্স নেই, কোনো স্পষ্ট রোডম্যাপ নেই, শুধু একটা লাইন আলোচনা চলছে। কেন এই নিরাপত্তা? কারণ একেবারে খুব পরিষ্কার, আমরা যেটা অনুভব করছি বা আমাদের যেটা মনে হচ্ছে, ভারতকে চাপ দিলে আয়োজক ক্ষুব্ধ হবে, বাংলাদেশ পাকিস্তানকে চাপ দিলে বয়কটের ঝুঁকি বাড়বে, আর যেদিকেই যাবে সেদিকেই ক্ষতি। ফলে আইসিসি এখন চুপ থেকে সময় কেনার কৌশল নিয়েছে। কিন্তু এই চুপ থাকাটা অনিশ্চয়তা কি আরো বাড়াচ্ছে না? স্বাভাবিক। তারপরে আবার একটা হটকারিতে হবে, যারা রোজগার করার কথা, আমি যে ডালে বসে আছি, আমি নিজেই সেই ডাল যদি কাটি, তো দায়ভার কে নেবে? টি-20 বিশ্বকাপ সাকসেসফুল হলে আমাদের অ্যাকাউন্টে তো টাকা ঢুকবে না। আমি যে কথাটা বারবার বলছি, আমাদের প্রথম কলকাতা পলিসি অনুযায়ী যে কথাটা আমি বারবার বলছি, নিরাপত্তার প্রশ্নে যদি মুস্তাফিজুরকে বাদ দেওয়া হয়, তাহলে নিরাপত্তার কথাটা আগে বললে তাহলে কিন্তু এত জটিলতা হতো না। আর যারা বলছেন দীপু দাসের জন্য মুস্তাফিজুরকে খেলতে দেওয়া হবে না, তারা উগ্র হিন্দুত্ববাদের দাঙ্গাবাজ। আমি তাদেরকে ঘৃণা করছি। আমার দেশের গরিমা নষ্ট হচ্ছে। দীপু দাসের হত্যার কারণে বাংলাদেশও প্রতিবাদে সরব হয়েছে। আমরা দেখেছি একটি মন্দিরে একটি মুসলিম ভাই গিয়ে প্রতিবাদ করেছে। না, আমি এখানে এসেছি, আমাকে যদি পুড়িয়ে মারেন। আমি শেষ করব পরমাশিস, আমি শেষ করব খুব সংক্ষেপে, যদি এই প্রশ্নের উত্তর তুমি দাও, বা তুমি কি মনে করছো সেটা যদি জানাও। প্রথমত হচ্ছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের সঙ্গে বা পাশে দাঁড়িয়েছে, তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেছে বা আশ্বাস দিয়েছে। সেটি পাকিস্তানের শীর্ষস্থানীয় একটি টেলিভিশন চ্যানেল ব্রেকিং তারা চালিয়েছে, সেটি উদ্ধৃত করে বাংলাদেশের সংবাদ মাধ্যম বা আমাদের ভারতীয় সংবাদ মাধ্যমের কাছেও এসছে। কিন্তু প্রশ্ন হলো, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কি এই সিদ্ধান্তটি পাকিস্তান ক্রিকেট বোর্ড নিতে পারবে আদৌ? কারণ এখানে আয়ের প্রসঙ্গ জড়িয়ে রয়েছে। আবেগের মন্তব্য এক, বাস্তবতার বক্তব্য আর এক। নীতি নৈতিকতা থেকে এটা হতেই পারে, বলতেই পারে। নীতি নৈতিকতা থেকে অনেক সময় যে বাস্তব হয়, সেটা অস্বাভাবিক কিছু না, তাতে ক্ষতি হলে যা হবার হবে, এটা একটা স্ট্যান্ড পয়েন্ট বলেছে, এটা পাশে থাকার বার্তা। কিন্তু বাস্তবিক দিক থেকে তারা যে আর্থিকভাবে অনেক হয়তো লস হবে, সেটা হয়তো ভেবেই বলেছে, সেটা সময় বলবে, এটা এখনই বলার বিষয় নয়। এটা হয়তো একটা পরোক্ষ আইসিসি কে চাপ দেওয়া। পাকিস্তান যদি সরে দাঁড়ানোর বার্তা দেয়, তাহলে তো সেই অর্থে আইসিসির কাছে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের বড় জায়গা তৈরি হবে। এটা একটা কৌশল হতে পারে, পাশে থাকার বার্তা দিয়ে আসলে জিনিসটাকে গুছিয়ে নেওয়ার একটা কৌশল হতে পারে। বেশ, শেষ প্রশ্ন। আমরা একেবারে রিসেন্ট, একেবারে টক শো রেকর্ড করার ঠিক
কয়েক মিনিট আগে একটি খবর সামনে এসছে, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি পক্ষ থেকে নাকি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, সেখানে বলে দেয়া হয়েছে। খবরটি আমরা বিভিন্ন রকম গণমাধ্যম থেকে আসছে। এখনো পর্যন্ত আইসিসির সরকারি কোনো বিবৃতি নেই। আমাদের ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করছে যে বাংলাদেশকে চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হচ্ছে তাদের জন্য যেটা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ ভারতের মাটিতেই তাদের খেলতে হবে, নচেত যে বিষয়টি হবে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হবে, সেই অবস্থাতেই হাঁটছে আইসিসি, সেই কঠোর অবস্থানের দিকে এগুচ্ছে। তুমি কি ভাবো যে আদৌ আইসিসির এই কঠোর অবস্থান বাস্তবসম্মত কিনা, বা আদৌ আইসিসি এই ধরনের একটি সিদ্ধান্ত নিতে পারে কিনা, বা যদি দেখো, নেয় এখনো তাহলে এই এখনো আন্তর্জাতিক বিষয়টা হচ্ছে, যেহেতু সময় এগিয়ে আসছে, একটা তো সিদ্ধান্ত নিতেই হবে। সেই সিদ্ধান্তটা হতে পারে কঠোর, সেই সিদ্ধান্তটা হতে পারে নমনীয়। সিদ্ধান্ত নেওয়ার একটা সময় চলে এসেছে। এই বার্তাটা যেটা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, যেটা আমরা বলছি, একটা তো বার্তা ফাইনালি বার্তা দেবেই, তাদের স্ট্যান্ড পয়েন্ট তো তারাও জানাবে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং সেটা কোন মুখী হবে, সেটা টি-20 কাপ সার্থকমুখী হবে, নাকি লসের মুখে দেখবে, নাকি বাংলাদেশ ভারতের মাটিতে এসে খেল, বা তাদের শেষ জানান দেবে। বেশ, পরমাশিস, অনেক ধন্যবাদ তোমাকে, তুমি এত সময় জুড়ে আমাদের সঙ্গে ছিলে। আর শেষ করব, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার, প্রিয় দর্শক। এটা শুধু বাংলাদেশ বনাম ভারতের ইস্যু নয়, এটা শুধু পাকিস্তানের সমর্থনও নয়, এটা হলো আইসিসি নেতৃত্ব এবং সংকট সামলানোর ক্ষমতার একটা বড় সড় অগ্নি পরীক্ষাও। বিশ্বকাপ আয়োজন মানে শুধু ম্যাচ করানো নয়, বরং বিশ্বকাপ মানে বিশ্বাসযোগ্যতা, স্থিরতা এবং সিদ্ধান্ত। সেই জায়গাতেই এই মুহূর্তে আইসিসি সবচেয়ে বড় দুর্বলতা। একটা মোস্তাফিজ ইস্যুতে আজ প্রশ্নের মুখে টি-20 বিশ্বকাপ। পাকিস্তান যদি সত্যিই সরে যায়, তাহলে আইসিসির ইতিহাসে এটা সবচেয়ে বড় আর্থিক ও ভাবমূর্তির ধাক্কা। সময় দ্রুত ফুরাচ্ছে, নীরবতা আর কাজে দিচ্ছে না। এখন প্রশ্ন একটাই, আইসিসি কি সময় মতো সিদ্ধান্ত নেবে, নাকি এই বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বিশ্বাসযোগ্যতার ম্যাচে তারা হেরে বসবে? এই প্রশ্ন রেখেই আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গ শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।